তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান, দুঃখ সুখের অনেক বেড়া, ধন জনমান। আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দাও দেখা, কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা। শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচায় দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তাই করো অকিঞ্চন। না থাকে তার মান অপমান, লজ্জা শরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা, কেবলমাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা। এ দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই, সকল লোভ সে সরিয়ে ফেলে তোমায় দিতে ঠাঁই। এই কবিতাটি দিয়ে শুরু হলো সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার 6ই শ্রাবণ 1428, ইংরেজির 22শে জুলাই 2021। তিথি আষাঢ়, শুক্লপক্ষ ত্রয়োদশী, নক্ষত্র মূলা। সূর্যোদয়ের সময় ভোর 5:07 হয়ে 32 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:18 হয়ে 26 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ। অপরাহ্ন 4:25 গতে নরগণ। আজ বাংলার নবজাগরণের অন্যতম নেতা প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। তার জন্ম হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। আজকের দিনেই 1970 খ্রিস্টাব্দে বাংলার প্রখ্যাত সাহিত্যিক মাসিক বসুমতী পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1948 খ্রিস্টাব্দে চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুকের যে পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র ফেসবুকের পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত থাকে। তাহলে এখন একটু গান শুনি। গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান সূচি বলবো এবং একটি ঘোষণাটি কি সেটা না হয় গানের পরে শোনা যাবে। অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে শিলাদো তিনি পুত্র চাইছেন, কিন্তু সেই পুত্র অমর হবে এবং সেই পুত্র অজনিজ হবে, অর্থাৎ কোন নারীর গর্ভ থেকে তার জন্ম হবে না। তার ফলে কি হলো সেইটা নিয়ে খুব চমৎকার আশ্চর্য গল্প শোনাবো আপনাদের। তারপরে প্রণমিতমারিতে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ এবং তার প্রিয় মার্গট মানে ভগিনী নিবেদিতা, তাদের সম্পর্ক নিয়ে স্বামী বিবেকানন্দের সূত্রে ভগিনী নিবেদিতার মনের মধ্যে কি ধরনের ভাবনা চিন্তা জেগে উঠছে তাই নিয়ে আমাদের কথাবার্তা চলছে। ভগিনী নিবেদিতাকে তার স্বজাতির বা স্বধর্মের মানুষের কত রকমের প্রতিরোধ সহ্য করতে হচ্ছে সেই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছে। এরপরে গতদিনের হে মহাজীবনে যার সম্পর্কে বলেছিলাম আজকে তার নামটা বলবো এবং নিশ্চয়ই নতুন একজন মানুষের কথা বলবো আজকে। তারপর আপনাদের চিঠিপত্র এবং চিঠিপত্রের পরে বাইরে দূরেতে আমরা যোশীমঠ থেকে আরেকটা জায়গায় যাব, দেবপ্রয়াগ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম আপনাদের, দেবাদিদেবের কাছে শিলাদ বর চাইলেন, হে মহেশ্বর, আপনি যদি সত্যি সত্যি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এমন পুত্র সন্তান দিন যে কোনো নারীর গর্ভ থেকে উৎপন্ন হবে না, আর তার কখনো মৃত্যু হবে না। এই প্রার্থনা শুনে শিব হাসলেন, বললেন, বৎস শিলাদ, এই পৃথিবীতে কেউ অমর হতে পারে না, প্রত্যেককেই একদিন না একদিন মরতে হবে, এক আমি ছাড়া। আমার মৃত্যু নেই। বেশ, তুমি যখন এমন পুত্র চাইছো যার কখনো মৃত্যু হবে না, তখন আমি না হয় তোমার ঘরে পুত্র হয়ে জন্মাবো? না, আমার জন্ম কোনো গর্ভ থেকে হবে না। তুমি এক যজ্ঞের আয়োজন করো, সেই যজ্ঞ থেকেই আমার জন্ম হবে। তুমি আমার নাম রাখবে নন্দী। তোমার কল্যাণ হোক। এই বলে তো শিব চলে গেলেন। তো শিবের কথা মতো এইবার শিলাদ এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন। চারপাশে উঠে গেল, এই এক অসাধারণ যজ্ঞ হবে। এই যজ্ঞের ফল হিসেবে স্বয়ং শিব শিলাদের ঘরে আবির্ভূত হবেন। সে ব্রহ্মা থেকে ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতা দেখতে এলেন সেই যজ্ঞ। যজ্ঞ চলছে চলছে চলছে, তারপরে এক সময় হঠাৎ যেন আকাশ বাতাস সব ফেটে যেতে লাগলো। ভয়ানক এক অগ্নি উচ্ছ্বাস সেই যজ্ঞস্থল জুড়ে। আগুন যেন হাজার জিভে নেচে বেড়াচ্ছে। যে যেখানে আছেন মহাদেবের স্তব করতে লাগলেন, আপনি প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন। ধীরে ধীরে আগুন নিভে গেল। দেখা গেল যজ্ঞস্থলে শুয়ে রয়েছে একটি শিশু। শিশু, কিন্তু কি তার তেজ! যেন আগুন দিয়ে গড়া তার শরীর। তার তিনটি নয়ন, সে চতুর্ভুজ, জটা মুকুটধারী, হীরক কুণ্ডলধারী, হীরক বর্ম দিয়ে তার সারা দেহ ঢাকা। জন্মানোর সঙ্গে সঙ্গে সে মেঘের মতো গর্জন করতে লাগল। শিব এসেছেন, শিলাদের ঘরে শিব এসেছেন। সবাই আনন্দ করতে লাগলো। আকাশ থেকে মেঘ বৃষ্টি হয়ে নেমে পৃথিবীর সমস্ত তাপ ধুয়ে দিল। দেবতারা সকলে করজোড়ে সেই আশ্চর্য শিশুর স্তব করতে লাগলেন। তখন শিলাদও তার পুত্রের সামনে হাত জোড় করে বসে বললেন, হে মহেশ্বর, আপনি আমার প্রার্থনা পূরণ করেছেন। আপনি আমার সন্তান হয়ে আমার ঘরে এসেছেন। আপনি তো নিশ্চয়ই এই পৃথিবীকে বিনাশের হাত থেকে রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছেন। আপনি জগতের রক্ষাকর্তা, সেই জন্য আপনি আমারও পিতা। যেহেতু পৃথিবীর আনন্দ বিধানের জন্য আপনি জন্মগ্রহণ করেছেন, তাই আপনার নাম হল নন্দী। নন্দীকে কোলে নিয়ে শিলাদ ঘরে প্রবেশ করলেন, আর ঘরে ঢোকবার সঙ্গে সঙ্গেই সেই শিশু তার আসল পরিচয় ভুলে গেল। থাক, ভুলে থাক। আবার আগামীকাল এই গল্পের বাকি অংশ শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। শেষ করেছিলাম গতকালের প্রণবী তোমারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমরা কি একটুও ভেবে দেখি যে বিবেকানন্দের মার্গাট আমাদের ভগিনী নিবেদিতাকে তার নিজের জাতির, নিজের ধর্মের মানুষের কাছ থেকে কত প্রতিরোধ, কত অপমান সহ্য করতে হয়েছিল? একটা কথা মনে রাখবেন, রাজনীতি বাদ দিয়ে তো কিছু হয় না। এই যে নিবেদিতা নিজের ধর্ম থেকে সরে গিয়ে এমন একটা ধর্মের মানুষকে তার গুরু বলে মানছেন, সেই গুরু বা সেই গুরুর যে ধর্মের লোকেরা, তারা আমাদের অধীন। তাদের দেশটাকে আমরা দখল করে নিয়েছি। তারা নেটিভ নিগার। সাদা চামড়ার মান সম্মান আর কিছু রাখলো না মেয়েটা। আর তাছাড়া তাদের ধর্ম তো নানান রকম কুসংস্কারে ভরা। বলাই বাহুল্য, এসব হলো শোনা কথা।
যারা বলছেন সত্যি সত্যি তাদের হিন্দু ধর্ম বা ধরুন রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। নিবেদিতাকে কি ধরনের বিরোধের মুখে পড়তে হয়েছিল, কি ধরনের আপত্তির মুখে, বলবার জন্য ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। যেমন এক বান্ধবীর স্বামী, তিনি তো মার্কেটের উপর হাড়ে খাপ্পা যাকে বলে। তার প্রধান আপত্তি সিস্টার শব্দটাতে। কিসের সিস্টার, কিসের সিস্টার? নিবেদিতা ভীষণ রকম সংকীর্ণ মনা হয়ে পড়েছেন, এ তো সহ্য করা যায় না। এইসব কথা বলে যাচ্ছেন তিনি। নিবেদিতা কিন্তু রাগ করছেন না, খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনার এই কথা কেন মনে হচ্ছে? তো ভদ্রলোক বলছেন, ওই যে স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ, তাকে আপনি পুজো করেন। ও লোকটা কি, কি লোকটা? একটা সংকীর্ণ মনা মানুষ, যার মতে নারী মাত্রই আধা রাক্ষসী, যিনি মহিলা দেখা মাত্র মূর্ছা যান। আপনি সেই লোকটার পায়ে নিজেকে নিবেদন করে দিয়েছেন মিস নোবেল, এ আমি কল্পনা করতে পারি না। কি করবেন বলুন, হাসবেন না কাঁদবেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি সারা জীবন মা শারদাকে তার সাধন সঙ্গিনী হিসেবে অতুলনীয় মর্যাদা দিয়েছেন, তার ভক্তদের মধ্যে কত মহিলা ছিলেন তার কোনো শেষ নেই, যিনি বালকভাবে সাধনা করতেন, নারীকে দেখতেন মা রূপে, তার সম্পর্কে এমন ধারণা। অথচ আপনি যে তর্ক করবেন, সে তর্কের ভিতটা কি হবে? যিনি বলছেন তিনি তো এটাই সত্যি, এই বিশ্বাস থেকে বলছেন, অন্য কোন সত্যিকে তো তিনি কিছুতেই স্বীকার করবেন না। ফলে নিবেদিতা কোনো বৃথা তর্কে গেলেন না। তিনি শুধু বললেন, আপনার ধারণার সঙ্গে আমি একমত নই, আপনার কথা আমি মানতে পারবো না, আমি রামকৃষ্ণদেবের পুজো করব। আপনার ইচ্ছে নেই, আপনি করবেন না, আমি জোর করছি না। দেখুন, এই হলো একটা মুশকিল। আমরা যখন কোন একটা সংস্কারের বেড়াজালের মধ্যে থেকে কাউকে ভালো মন্দ বোঝাবার চেষ্টা করি, তখন ভুলে যাই যাকে ভালো মন্দ বোঝাচ্ছি তারও একটা স্বাধীন ইচ্ছে থাকতে পারে, এবং সে তো বাচ্চা ছেলে বা মেয়ে নয়। তার এই সিদ্ধান্তটাকেও আমার সম্মান দেওয়া উচিত। আমরা কি মনে রাখি সে কথা, বলুন? সে যাই হোক, নিবেদিতার এই কথাটা না তার মুখ বন্ধ হলো এটা ভাববেন না। এবার তিনি বললেন, এই যে ধরুন আপনি আরো অন্য অনেকের মতো রামকৃষ্ণদেবকে অবতার বলে মনে করছেন, এটা কি? ওইসব অবতার টবতার দিয়ে এদেশের কিছু হবে না। এখানে দরকার এমন একটা ধর্ম যা সমস্ত মত, সমস্ত সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটিয়ে দিতে পারবে। কি বলবেন এই যুক্তিকে? কথাটা তো ঠিক, কিন্তু কোন একটা ধর্মমত তো এমনি এমনি রাতারাতি সব মানুষের মনের মধ্যে গজিয়ে ওঠে না। কোন একজন কি দুজন কি কয়েকজন তো সেই ধর্মের প্রচার করেন, মানুষের বোধের মধ্যে তাকে সঞ্চারিত করে দেন। প্রণামী তোমার আজকের মতো এখানেই শেষ করব, কিন্তু এই যে গুরু আর শিষ্যা, স্বামী বিবেকানন্দ আর নিবেদিতা, এদের সম্পর্ক নিয়ে কথা বলতে বলতে যে কথাটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে 24 তারিখে গুরু পূর্ণিমা, এবং 24 আর যদি সেরকম চিঠি পাই তাহলে 25, এই দুটো দিন গুরুকে নিয়ে অনুষ্ঠান করবার খুব ইচ্ছে। আপনারা আপনাদের যিনি শিক্ষক, তিনি যে কোনো ক্ষেত্রে শিক্ষক হতে পারেন, তিনি লেখাপড়ার শিক্ষক হতে পারেন, তিনি নাচ গানের শিক্ষক হতে পারেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, বা যে কেউ হতে পারেন। বাবা এবং মায়ের কথাটা বাদ দেবেন, তার কারণ বাবাকে নিয়ে তো অনুষ্ঠান করেছি, মাকে নিয়ে অনুষ্ঠান করব। এরা তো সবসময়ই শিক্ষক। তার বাইরে যিনি আপনাকে জীবনে চলার পথে দিক নির্দেশ করেছেন, তাকে নিয়ে কোনো একটা ঘটনার কথা, কোনো একটা অভিজ্ঞতার কথা, জ্ঞানের কথা, আবেগের কথা নয়, দরকার নেই, কোনো একটা ঘটনা বা অভিজ্ঞতার কথা 200 শব্দের মধ্যে লিখে, আজকে তো 22 তারিখ, আজকে আপনি বেলা 12টার মধ্যে পাঠিয়ে দিন। আমরা সেই লেখাগুলো একটু বাছাই করে নিয়ে সেগুলো একটু পড়ে শোনাবো আপনাদের, তাই তো? তাহলে
আজকে বেলা 12টার মধ্যে আপনার লেখা আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাওয়া চাই। শুনছেন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান। আপাতত গান, গানের পর হে মহাজীবন প্রথম পর্ব, অর্থাৎ গতদিন যে সাহেবের কথা বলেছিলাম তার নামটা আপনাদের বলবো আজ, যদিও আমার ধারণা নামটা আপনারা অনেকেই আন্দাজ করে নিতে পেরেছেন। এফএম এ শুনছেন হে মহাজীবন প্রথম পর্ব। যে পাক্কা সাহেবের কথা বলেছিলাম আপনাদের গতকাল, ওই যে জাদ্রেল ব্যারিস্টার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার মামলা থেকে বাঁচিয়েছিলেন, কংগ্রেসের অধিবেশনের প্রথম সভাপতি, যাদের হাত ধরে ধীরে ধীরে আমাদের দেশ স্বাধীনতা আন্দোলনের পথে এগিয়ে গেছে, সেই মানুষটির নাম ইউ.সি. ব্যানার্জি। ইউ.সি. ব্যানার্জি, হ্যাঁ, ওই নামেই পরিচিত ছিলেন তিনি। তার আসল নামটা তখনকার দিনের লোক প্রায় উচ্চারণই করতেন না। আমরা কিন্তু তাকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলতেই বেশি পছন্দ করব। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হয়েছিল 29শে ডিসেম্বর 1844 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন গতকাল, যেদিন তার কথা বলছিলাম আমরা, 21শে জুলাই 1906 খ্রিস্টাব্দে। এরপর নতুন একজন মহাজীবনের কথা শুনবেন শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। বলতে বসে একটা কথা মনে হচ্ছে, যে মানুষটি কাজের মানুষ, তিনি যে কত রকম ভাবে কাজ করতে পারেন। যে মানুষটি অসীম প্রাণশক্তি নিয়ে এসেছেন, তিনি যে কত রকম পথে তার সেই প্রাণশক্তির ধারাকে বইয়ে দিতে পারেন, ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। আজকের এই হে মহাজীবনে যে মানুষটির কথা বলবো, তিনি এইরকম একজন, অথচ তার কথা আমরা সবাই জানি কিনা সে ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। তার মনের মধ্যে ঠিক ঠিক অর্থে বিদ্যা বলুন, জ্ঞান বলুন, তার আলো জ্বালিয়ে দিয়েছিলেন একজন ফেরেঙ্গি। তার নাম আপনারা অনেকেই জানেন, প্রায় সকলেই জানেন। নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হ্যাঁ, মানুষটি ডিরোজিওর সময়কার হিন্দু কলেজের ছাত্র। তখন এই বাংলা পাল্টাচ্ছে, নতুন নতুন ভাবনা চিন্তা ইউরোপ থেকে এসে আলোর মতো ছড়িয়ে পড়ছে, অন্তত সমাজের একটা ছোট অংশের মধ্যে। তা আমাদের মহাজীবনও সেই অংশের মধ্যে পড়তেন। বিপুল পড়াশোনা করেছেন মানুষটি। ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন, আবার ব্যবসা বাণিজ্যটাও বুঝতেন। সেখানেও খুব উন্নতি করেছিলেন। ইংরেজি, বাংলা আর ফার্সি, এই তিনটে ভাষায় প্রভূত জ্ঞান। দুহাতে লিখে গেছেন ইংরেজিতে এবং বাংলায়। 19 শতকের প্রথম দিক সমাজের পুরনো চেহারাটা বদলে ফেলার কাজে যারা হাত লাগিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মানুষটি। নানান ধরনের কাজ করেছেন, তার মধ্যে ধরুন পশু ক্লেশ নিবারণী সভা, এইরকম সভা যেমন আছে, তেমনি আবার তখনকার ইংরেজ সরকারের বিরোধিতা করে লিখেছেন দুর্দান্ত সব প্রবন্ধ। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বলে একটা আইন করলেন, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট। সে খুব সর্বনাশের আইন হয়েছিল নানান দিক থেকে। তার বিরুদ্ধে জোরালো লেখা লিখলেন। চাষিরা যাতে চাষবাসের আধুনিক বিজ্ঞানের কথা জানতে পারে, তার জন্য বিদেশি লেখা অনুবাদ করছেন। পুলিশ সাধারণ মানুষ বা এই চাষিভূষীদের উপর অত্যাচার করে, তার কলম গর্জে উঠল। অন্তত খানিকটা পর্যন্ত তিনি শাসকদের টনক নড়িয়ে দিতে পেরেছিলেন। এবার মেয়েদের লেখাপড়া শেখানো। তার চেয়ে এটা বেশি করে দরকার যে শুকনো লেখাপড়া নয়, তাদের জীবনকে চেনানো, পৃথিবীটাকে চেনানো। হ্যাঁ, একটা পত্রিকা বার করলেন মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য। তার নাম দেওয়া হলো মাসিক পত্রিকা। সেখানে লিখতে শুরু করলেন একটা বড় লেখা, এবং সেটাই হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম উপন্যাস।
এক বড় লোকের বাড়ির বখাটে ছেলের কাহিনী, কেমন করে মতলববাজ লোকেরা তাকে ঘিরে ধরে ছিবড়ে করে ফেলল। এমনটা তো ঘটত সে যুগে, প্রচুর ঘটত। মেয়েদের জন্য লেখা তাই খুব সহজ ভাষায়, যেমন করে কথা বলতো তখনকার মানুষ সেই ভাষায় লেখা। মানে সেই সময়কার কলকাতা শহরটাকে একেবারে আয়নার মতো চেনা যায় লেখা থেকে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন কার কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে কালকের দিনটা তো রইলই। কালকের দিনে আপনাদের জানাবো মানুষটিকে। এখন বরং গান শুনুন 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠিপত্র, দুটি চিঠি পড়ি। প্রথম চিঠি 92.7 BFM এ শরণাগত শুনছেন আপনারা। শরণাগতের চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আমার বাবা। যাবে? বেশ, চলো। ওই দেখো সর্ষের ক্ষেত ভরা আলো, মাছরাঙা ছোট নদী। আমিও অপুর মতো চলি, কাঁধে রাখা হাতখানি তার। খুব ছোটবেলায় আমার জ্বর, বাইরে মুষলধারে বৃষ্টি, হ্যারিকেনের আবছা আলোয় দেওয়ালে ছায়া পড়ছে। দালানের দরজা দিয়ে কেউ একজন এলো। ভয়ে চিৎকার করে উঠলাম, রাক্ষস, ভূত! কালো দীর্ঘ রেনকোটটা খুলে আমার কাছে এসে একজন বলল, আমি তোমার বৃষ্টি ভেজা বাবা। একসময় জাহাজ কোম্পানির হিসেব রাখাই ছিল তার কাজ। বই পাড়ায় থাকার কারণে কতদিন দেখেছি পুরনো বইয়ের দোকানে কি যেন দেখেছেন আমার বাবা। ঘরে রাখা শেলফে চেখভের গল্প 2.5 টাকা, ছাড়পত্র 2 টাকা, তার পাশে লাইভ ডিভাইন 10 টাকা। এসব অবশ্য 60 দশকের গল্প। মজা করে বলতেন, ওই দেখো কত বই, ভয় কি, চেখভের পাশে আছে গোর্কি। ফুটবলের নেশায় স্কুল পালানোয় হেড স্যারের নোটিশ পড়ার টেবিলে রাখা বাবার সই করা সেই নোটিশটা দেখলাম। 3 দিন স্কুলে যাবে না, আমার আদেশ। মাথা হেঁট। 3 দিন আড়ি, তারপর গোলাপ চারা দিয়ে ভাব। বাবা আজ দেওয়ালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কালো গাউন পরা ফ্রেমবন্দি একটা ধূসর ছবি। টেবিলে একটা বাক্সের অন্ধকারে আছে পাঞ্জাবির কয়েকটা বোতাম আর চশমা। নক্ষত্রের অন্ধকারে শূন্যে ছুঁড়ে দিয়ে যিনি ঠিক লুফে নিতেন, তিনি আমার বাবা। এই ভারী চমৎকার স্মৃতি মেদুর চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। এরপরে পরের চিঠি। অনেকদিন ধরে শুনেছি বাবাকে নিয়ে লেখা কথা, খুব ভালো লাগছে। এরপর বলি, আপনি মহাজীবনে নানা রকম গল্প বলেন, শুনতে শুনতে মনটা অনেক দূরে চলে যায়। এরপর বলবো অমরনাথ, যেটা শুনে মনে হয় কেন গেলাম না। একবার চন্দনবাড়ি পর্যন্ত আর একবার বালতাল পর্যন্ত গিয়েছি, কোনোবার অমরনাথ উদ্দেশ্যে যায়নি। একবার লে লাদাখ আর একবার কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। অনেক কথা লিখলাম। প্রতিদিন সকালে আপনার নানা কথা শুনব। ইতি রত্না আচার্য। রত্নাদেবী, অনুষ্ঠান আলাদা আলাদা করে আপনি ভালো বলেছেন, খুব ভালো লাগলো। সত্যি সত্যি খুব ভালো লাগলো, সত্যি সত্যি খুব উৎসাহ পেলাম আর কি। এরকম উৎসাহ, এবং এইরকম উৎসাহ সবসময় যে দেবেন তা নয়, কখনো কখনো তো নিশ্চয়ই সমালোচনাও করবেন। সেই সমালোচনায়, উৎসাহে আমাদের সঙ্গে থাকবেন, শরণাগতের সঙ্গে থাকবেন, এই কামনা করি। চিঠিপত্র শেষ হলো। এইবার বাইরে দূরে 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে মনে করিয়ে দিই, 24 তারিখে গুরু পূর্ণিমা। আজকে বেলা 12টার মধ্যে আপনার যিনি শিক্ষক, আপনার যিনি পথনির্দেশক, বাবা মা ছাড়া, তাকে নিয়ে কোনো অভিজ্ঞতার কথা, একটি বা একাধিক অভিজ্ঞতার কথা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আজ বেলা 12টার মধ্যে সেই লেখা আমাদের দপ্তরে পৌঁছানো চাই। আপনাদের পড়ে শোনানো হবে তার নির্বাচিত
কয়েকটি লেখা 200 শব্দের মধ্যে, এইটা দয়া করে একটু মনে রাখবেন। এবারে গানের পর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। যোশীমঠ থেকে 180 কিলোমিটার। এবার ফিরতি পথে দেখতে দেখতে ফিরছি আমরা। বদ্রীনাথ দেখে যোশীমঠ, সেখান থেকে এইবারে আমরা যাব দেবপ্রয়াগ। ঘন্টা 5 মতো লাগবে যেতে। সকাল সকাল যদি ধরুন 7টা নাগাদ গাড়িতে উঠে পড়েন, তাহলে বেলা 12টায় বেশ চুই চুই খিদে নিয়ে পৌঁছে গেলেন দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ নামটা বেশ সুন্দর না? যোশীমঠ যে আসলে জ্যোতির্মঠ এটা বুঝতে একটু সময় লেগেছিল, কিন্তু দেবপ্রয়াগ নামের মধ্যে এমন কোন পাল্টে যাওয়া তো নেই। শব্দটা, মূল শব্দটা পাল্টে গেছে এমন তো নয়। তবে এই নামটার একটা ইতিহাস আছে। না, ইতিহাস বলা যাবে না, বলতে পারেন একটা পৌরাণিক ইতিহাস আছে। মানে পুরাণে আছে, সেটাকে ইতিহাস হিসেবে ধরতে পারি আমরা। সত্যযুগে এক ঋষি ছিলেন, তিনি এইখানে বসে দেব বিষ্ণুর জন্য তপস্যা করেছিলেন। দীর্ঘ তপস্যার পরে বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন। তারপর কি হলো সেটা বলে শুরু করব। এরপরে একটু গান শুনে নিই, গানের পরের কথায় এই প্রসঙ্গটাই আসবে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। পৌরাণিক কাহিনী সেইটাই বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেব বিষ্ণুই এই দেবসদ্মা নামে ঋষিকে বর দিয়েছিলেন যে তোমার নামেই এই স্থানের নাম হবে দেবপ্রয়াগ। তপস্যার ক্ষেত্র বলেই শুধু নয়, এই দেবপ্রয়াগ পুণ্যভূমি আরো একটা কারণে। এখানে অলকানন্দা আর ভাগীরথী একসঙ্গে মিলেছে। এই অঞ্চলের একটা ধারণা বা বিশ্বাস যাই বলুন, যেটা চালু আছে, যে ভাগীরথী নাকি অলকানন্দার শাশুড়ি। মানে অলকানন্দার সঙ্গে ভাগীরথীর মিল হল শাশুড়ির সঙ্গে বৌমার মিলন। শাশুড়ির সঙ্গে কি বৌমার ঠিক ঠিক মিলন হয়? মানে আমাদের সাধারণ বিশ্বাস কি বলে। কেন হঠাৎ এই কথাটা বলা হলো সেটা একটু পরে বুঝতে পারা যাবে। তো যে কোনো নদীর সঙ্গমের জায়গাটি অতি পবিত্র স্থান, বিশেষ করে হিন্দুদের কাছে, এবং অলকানন্দা আর ভাগীরথী দুটি তো খুব পবিত্র নদী। আরো কথা আছে, আপনারা তো জানেন রাবণ ছিলেন ব্রাহ্মণ, আর রাম তো ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। রাবণকে হত্যা করার ফলে তো তাকে ব্রহ্ম হত্যার পাপ স্পর্শ করেছিল। সেই পাপ স্খালনের জন্য রামচন্দ্র বহু দীর্ঘদিন এইখানে তপস্যা করেছিলেন। আরো একটি নদীর সঙ্গম নাকি আছে এই দেবপ্রয়াগে, তার নাম সরস্বতী। রঘুনাথ মন্দিরের পাদস্পর্শ করে এই নদী বয়ে গেছে। 3টে পাহাড় ঘিরে রেখেছে এই শহরটিকে। ভারী অপূর্ব সেই দৃশ্য। সেই পাহাড়ের পেছন থেকে আলো এসে পড়ে আকাশের দূর সীমানা থেকে। আপনাদের সৌমিত্র বসু এই নিয়ে পরে তার যা মনে হয় তাই বলবে। প্রথমেই তো যেতে হবে যে জায়গাটার জন্য দেবপ্রয়াগ বিখ্যাত, সেই অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গমস্থলটি দেখবার জন্য। এবং আমি তো বলবো এক আশ্চর্য দৃশ্য দেখবেন আপনারা। এর আগে আমরা যোশীমঠে 2 নদীর মিলন দেখেছি, কিন্তু এখানকার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। অলকানন্দার জল পরিষ্কার, হয়তো একটু নীলাভ। পাহাড়ের ভেতর থেকে সেই ছায়া ফেলা রঙের জল বেরিয়ে আসছে, আর অন্যদিক থেকে ভাগীরথীর জল আসছে সাদাটে, একেবারে প্রায় বিপরীত রঙের বলে মনে হয়। এই দুটো রঙের জল যেখানে মিশছে, সে আশ্চর্য কাণ্ড ঘটছে জলের মধ্যে। বেশ 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 অনেকক্ষণ ধরে দুটো জলের ধারাকে আলাদা করা যায়, তারপর অবশ্য দুটো স্রোত এক হয়ে মিশে যাচ্ছে। শাশুড়ি আর বউয়ের উপমাটা এইখান থেকে এসেছে কিনা আমি জানি না, যাদের মধ্যে কখনোই মিলমিশ হয় না বলে মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসটা সব ক্ষেত্রে নিশ্চয়ই সত্যি হয় না, কিন্তু
এই দুই নদীকে পাশাপাশি দেখতে সত্যি অসাধারণ লাগে। কিন্তু এই যে সঙ্গম, বলাই বাহুল্য, বহু মানুষ আসেন এখানে, পেছনে থাকে থাকে উঠে গেছে পাহাড়, মন্দির, দলে দলে মানুষ নেমে আসছেন সেখান থেকে এই পবিত্র জলে স্নান করার জন্যে। শুধু স্নানটুকুই না করে যদি ঘাটে দাঁড়িয়ে একটু নদীর ধারার দিকে তাকিয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন দুই নদীর ধারা দুটি আলাদা রেখা তৈরি করে বয়ে যাচ্ছে, দুপাশের গম্ভীর পাহাড়ের মাঝখানে খাত কেটে। সঙ্গমের পুণ্যার্থীদের ভিড় সেখানে নেই, সেখানে শুধু পাহাড় আর নদী। শরণাগত আজকের মতো শেষ করলাম। শুধু শেষবারের মতো আপনাদের মনে করিয়ে দেওয়ার পালা আমার। সেটা হচ্ছে যে 24 তারিখে গুরু পূর্ণিমা, সেদিনটা আপনারা অনুষ্ঠান করবেন, অর্থাৎ নিজের গুরু বাবা মাকে বাদ দেবেন, তাদের নিয়ে আলাদা অনুষ্ঠানের দরকার আছে। বাবাকে নিয়ে অনুষ্ঠান হয়েছে, মাকে নিয়েও আলাদা করে অনুষ্ঠান করব। কিন্তু তার বাইরে যে কেউ, যে কোনো শিক্ষক, যে কোনো গুরু, তিনি আধ্যাত্মিক গুরু হতে পারেন, তিনি লেখাপড়ার গুরু হতে পারেন, তিনি নাচ গানের গুরু হতে পারেন, যে কেউ যিনি আপনাকে জীবনের পথে চলতে আলো দেখিয়েছেন, সেই মানুষটিকে নিয়ে কোনো অভিজ্ঞতার কথা, তত্ত্ব কথা নয়, আবেগ বিহ্বলভাবে কিছু ভালো ভালো কথা নয়, কোনো একটা অভিজ্ঞতার কথা, একটা বা একাধিক অভিজ্ঞতার কথা 200 শব্দের মধ্যে লিখে আজকে বেলা 12টার মধ্যে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই প্রথমে লিখবেন SG, তারপরে লিখবেন আমার গুরু। আর আমাদের ফেসবুকে ঠিকানা হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু প্রত্যেক বুধ, শুক্র এবং সোম এই 3 দিন উপস্থিত থাকবে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, যদি না কোনো অন্য রকমের কোনো ব্যস্ততা মাঝপথে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আজকের